সুপ্রিয় দর্শক, আমি জিন্নাতারা যশোয়া স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। ইফতার মাহফিলে ঘুরছে রাজনীতি। দৃষ্টি সবার ঈদের পরের রাজনৈতিক পরিবেশ কেমন হবে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর আভাসে ইঙ্গিতে জানিয়ে দিয়েছে আটঘাট বেঁধেই মাঠে নামছে তারা। সংস্কার নিয়ে মতানৈক্য রয়ে গেছে সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন বিতর্ক কিংবা গণপরিষদ নির্বাচনের মতো রাজনৈতিক বিতর্কের কমতি নেই। এমন রাজনৈতিক ইস্যুর সঙ্গে যুক্ত হবে চাঁদাবাজি, আইন শৃঙ্খলা পরিস্থিতি। সামগ্রিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় কেমন হবে ঈদের পরের রাজনীতি, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। দর্শক, দেখছিলাম প্রধান শিরোনামগুলো, ফিরছি আলোচনায়। যেমনটা দেখছিলাম যে বর্তমান সময়ের রাজনীতি ঘুরপাক খাচ্ছে ইফতার মাহফিলে, এবং ঈদের পরে রাজনৈতিক পরিবেশ কি হবে, রাজনৈতিক মাঠে কি উত্তাপ থাকবে কিনা, এমন প্রশ্ন, এমন অনেক কিছুর আভাস পাওয়া যাচ্ছে। এম এ আজিজ, শুরুতে আপনার কাছে যেতে চাচ্ছি। এখনকার বিষয়ে সংস্কার প্রশ্ন বা বিভিন্ন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মত বিভেদ, এতে কি মনে হচ্ছে ঈদের পর কেমন হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গন? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাশেদ আহমেদ কিন্তু একটা পার্টির সেক্রেটারি, উনি রাশেদ খান। তো উনি কিন্তু আমার মনে হয় সামনে এমসিকিউ পরীক্ষার সামনে হচ্ছে, কারণ ওই যে সংস্কার কমিশন যে 6টা কমিশন নিয়ে করেছে, তারা এমসিকিউ পরীক্ষা দিয়েছে, ওনাদেরকে দিয়েছে, পাঠায় দিয়েছে কাগজ, ওটার ভিতরে টিক দিতে হবে, বিকল্প নাই। এখন এর ভিতরে যার ফলে অর্ধেক পার্টি দিছে, অর্ধেক পার্টি সময় চাইছে যে তারা ডিটেল করবে। তা আমার কথা হলো, প্রথম থেকেই সরকারকে সংস্কার এটা সবাই চায়, কিন্তু এই সংস্কারটা শুরুটা কিভাবে করবে, আমার মনে হয় যে সবসময় টাইম কিলিংয়ের একটা চেষ্টা করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, প্রথম থেকে এই রাজনৈতিক দলগুলোকে এই অন্তর্বর্তীকালীন সরকার অ্যাভয়েড করেছে, কাছাকাছি কিন্তু ডাকে নেই কখনো। কারণ এখন ধরেন সংস্কার কমিশন রিপোর্ট তারা দিয়ে দিয়েছে, এবং রাজনৈতিক দলগুলোও কিন্তু সবাই আপনার তাদের পক্ষ থেকেও তারা কিন্তু দিয়ে দিয়েছে। সেটাকে জকডাউন করে একত্রিত করে এমসিকিউ পরীক্ষার জন্য প্রশ্নপত্র দিয়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোকে। কেন, রাজনৈতিক দলগুলোকে সামনে বসলেই তো সমাধান হতো, তাড়াতাড়ি হতো। এছাড়া আমি বলবো যে বড় যে দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম যদি বলি, তারা তো আপনার অনেক আগের থেকেই এই সংস্কারের আয়োজনের বাইরেই বিএনপি কিন্তু 31 দফা আপনার সংস্কার প্রস্তাব, সেটা এই অন্তর্বর্তীকালের কাছে সরকারের কাছে জমা দিয়েছিল। এবং আমি শুনেছি তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন এর সাথে যুক্তও হতে পারে, এর সাথে বাদও হতে পারে। অর্থাৎ তারা কিন্তু এই সংস্কারের ব্যাপারে স্টিক করে নাই, এটা সংশোধন করার সুযোগ আছে। সেখান থেকে যদি যাত্রা শুরু করতো যে আপনারা এই যে 32 দফা প্রথম পাওয়া গেছে, 31 দফা আপনারা যুক্ত করেন বা কোনটা পছন্দ করেন, আলোচনা করলে সহজভাবে হতো। এখন এই যে রাজনৈতিক দলগুলো একটা রোড ম্যাপ চায় যে নির্বাচন কবে হবে, আর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কখনোই নির্দিষ্ট সময় দেওয়া হয় না, এবং যখনই বলা হয় তখনই একটা মেয়ে যুক্ত থাকে, হতে পারে, এছাড়া কোনো হবে এই প্রশ্নটা আসলে। এখন প্রশ্ন হতে পারে যে সংস্কার না হলে সময় নির্দিষ্ট করবে কেমনে, আপনি সময় হাতে নিয়ে সময় দেন। রাজনৈতিক দল সবাই তো একটা রোডম্যাপ চাচ্ছে। যারা ইনডাইরেক্টলি বিরোধিতা করতেছে, অর্থাৎ সময় ক্ষেপণের চেষ্টা করছে, তারাও কিন্তু চায় যে একটা নির্বাচন হওয়া উচিত। হয়তো কেউ বলছে, আপনি বললেন যে লোকাল গভর্নমেন্ট আগে হবে না আপনার জাতীয় নির্বাচন আগে হবে, এই বিতর্ক যেমন আছে। তারপরে ধরেন আগে সংস্কার পরে নির্বাচন, গণপরিষদ নির্বাচন, তারপরে সংবিধান পরিবর্তন, অর্থাৎ সংবিধান এটা না, নতুন করে লেখা। এগুলোর ব্যাপার তো আমি যদি বলি, এগুলো বড় ইস্যু। এগুলোর ব্যাপারে সবগুলি রাজনৈতিক দল গোলটেবিলের মতো বসে আলোচনা করে যদি একটা কনসেনসাসে পৌঁছাইতে পারে, সেটার একটা রিকমেন্ডেশন রাখতে পারে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য। কারণ আমি যদি বলি, এই সরকারের কোনো ম্যান্ডেটই নাই সংস্কার করার। কারণ হচ্ছে যে বলতেছে জনগণের প্রত্যাশা। কার প্রত্যাশা আমি তো জানি না। প্রথমে ছাত্রদের ছিল সংস্কার দাবি, তারপরে 9 দফা, শেষে 1 দফা ফেসিবাদ বিলোপ। এটার যদি ইন্টারপ্রিটেশন দেন, ফেসিবাদ বিলোপ মানেই একটা গণতান্ত্রিক দেশ, আপনি বলতে পারেন একটা মানবিক দেশ, বলতে পারেন আইনের শাসন, সুশাসন বলতে পারেন। এটা তো মুক্তিযুদ্ধের সময় একই দাবি ছিল,
ভাষার তারতম্য ছিল। তা আমার কথা হচ্ছে যে সরল বিশ্বাসে যদি আপনি কোনো কাজ করেন তাহলে হয়। আমার কাছে মনে হয় না যে এই যে ধরেন শেষে বলছে যে অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে পরবর্তী আরও মার্চ বা এপ্রিলে হবে। আমার মনে হচ্ছে আবার ডেট পিছাবে এবং পিছাতেই থাকবে আমার অনুমান। কারণ এখনো মে ছাড়া কোনো কথা হতে পারছে না। অল্প সংস্কারটা কি এটা বলবে না যে এইটুকু হলে অল্প সংস্কার, এইটুকু হলে বড় সংস্কার, এটাও তো আমরা কোনো ধোঁয়াশার মধ্যে আমরা পাচ্ছি না। আর রাজনৈতিক দলকে এত অবজ্ঞা করার কি আছে? রাজনৈতিক দল সংস্কার কমিশন করছে, তারা জানে না কাদের কাদের নিয়ে কমিশন করবে, তারা জানে না। অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে সেটা আপনার এর ভিতরে পলিটিশিয়ানদের কোনো হেল্পও নেয় না। এরা আছে কিছু আপনার পেশাজীবী আছে, দু একটা আমলা আছে, বৃদ্ধ আমলা আর এনজিও, এই তো আছে। এটা তো পলিটিক্সও না। তো রাজনীতি শুরুতে এসেই কোনটা শুরু করবে, কোথায় শেষ করবে, এটা রাজনীতিবিদদের সাথে আলোচনা করে শুরু করলে তো এই সমস্যা হতো না। তাদের ঘাড়ে দায়িত্ব দেয় না কেন? আজকে দেশের যে আইন শৃঙ্খলা বাহিনীর অসুবিধায় যে 8-10 জন ধরা পড়লো, এগুলোর দায়িত্ব কে নেবে বলেন আপনি? জি, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আসবো আমরা আপনার কাছে। মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে আসতে চাচ্ছি। আপনারা খুব সম্ভবত গতকাল বলেছিলেন একটি সংবাদ সম্মেলনে যে আগামী 15 দিনের মধ্যে সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি করেছেন আপনারা, এবং সেই হিসেবে 15 দিন ধরলে ঈদের পরের বড়জোর 2-3 দিন পাবেন উপদেষ্টারা পদত্যাগের জন্য, এরকম আপনাদের ডেডলাইন ধরলে। তো ঈদের পরে যে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হওয়ার যে আভাস পাওয়া যাচ্ছে, এটি কি তার মধ্যেই একটি হতে যাচ্ছে কিনা? এ বিষয়ে আমার আরো একটি প্রশ্ন আছে, আগে প্রশ্নটির একটু উত্তর জানতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। দেখেন, আমরা আমাদের বক্তব্য ক্লিয়ার করেছি, বাকি রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান কি সেটিও আমরা জানতে চাই। এই যে 3 জন ছাত্র উপদেষ্টা, শুরুতে 2 জন, একজন বিশেষ সহকারী হয়েছিলেন, তিনি পরবর্তীতে একজন পদত্যাগ করার কারণে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তারা আসলে কি কমিটমেন্ট করেছিলেন? তারা কমিটমেন্ট করেছিলেন যে রাষ্ট্র সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগের নিবন্ধন তারা বিলুপ্ত করবেন, এবং তারা বাংলাদেশের যে সামগ্রিক চিত্র সেটার সেই পট পরিবর্তন করবেন, এবং গণমাধ্যমের স্বাধীনতা, বিশেষ করে যেহেতু নাহিদ ইসলাম তিনি গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চেয়েছিলেন। এর কোনো একটি কি তিনি করেছেন? তাহলে তিনি তার কমিটমেন্ট রক্ষা করেননি। তিনি তার কমিটমেন্ট রক্ষা না করে, রাষ্ট্র সংস্কার না করে তিনি পদত্যাগ করে তিনি সাথে সাথে সপ্তাহখানেকের মধ্যে একটি দলের দায়িত্ব নিয়েছেন। দেখেন, একটি দল কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া, একদিনে একটি দল হয়ে যায় না, এক সপ্তাহে হয়ে যায় না। গতকাল আমি এখন টেলিভিশনের টকশোতে ছিলাম, সেখানে রাফেজ সালমান রিফাত নামের যে ছেলেটি জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, তিনি বললেন যে এই সিদ্ধান্তগুলো হেয়ার রোডের বাসা থেকে আসতো। এখন হেয়ার রোডের বাসিন্দা কারা আমরা কিন্তু সবাই জানি। তার মানে কি? তার মানে এই যে পার্টি গঠিত হয়েছে সরকার ঘনিষ্ঠ বা সরকারের আশীর্বাদ পুষ্ট একটি পার্টি, তো সেই জায়গায় এই পার্টি নিয়ে মানুষের সমালোচনা আলোচনা থাকবেই। কারণ হলো গণঅভ্যুত্থানে আমরা সবাই অংশ নিয়েছি। এখন যেহেতু রাষ্ট্র সংস্কারের কমিটমেন্ট রক্ষা না করেই, গণহত্যার বিচার না করেই, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করেই তিনি পদত্যাগ করে পার্টির দায়িত্ব নিয়েছেন, তাহলে বাকিদের কাজটা কি? বাকি 2 জন কি করবেন? বাকি এই যে 2 জন এবং যে একজন পদত্যাগ করেছে একই নেক্সাসের, তারা একই গোত্রের, সুতরাং একজন যদি পদত্যাগ করে পার্টি গঠন করেন, তাহলে ওই বাকি 2 জন এই পার্টির পারপাস সার্ভ করার জন্যই কাজ করবে। সেক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে আমরা বলছি যে একজন যেহেতু পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে বাকি 2 জন পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। এই জন্য আমরা বলছি যে 15 দিনের মধ্যে আপনারা পদত্যাগ করেন, অন্যথায় মানুষ কিন্তু বলবে যে এই সরকারের নিরপেক্ষতা নাই, আমরা নির্বাচনের আগে আরেকটি নিরপেক্ষ সরকার চাই। এবং আমরা বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অবশ্যই আগামী নির্বাচনের আগে যদি একটি নিরপেক্ষ সরকার বা আরেকটি তত্ত্বাবধায়ক সরকার না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা সেই একই কথা বলবো যে হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না, হাসিনার পার্লামেন্ট না ভেঙে দিনে আমরা ইলেকশন করব না। সুতরাং এই ছাত্ররা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকে, তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে? তারা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে না, মেকানিজম করবে না, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, গোয়েন্দা সংস্থা ব্যবহার করে অনেক কিছু করা যায়। আমরা 14তে দেখেছি, আমরা 18তে দেখেছি, আমরা 24-এ দেখেছি। এবং বিশেষ করে আমরা লক্ষ্য করলাম যে এই সরকারের প্রেস সচিব
তিনি নাহিদ ইসলামকে পাশে বসিয়ে রেখে নাহিদ ইসলামের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে নাহিদ ইসলাম আগামীতে প্রধানমন্ত্রী হতে পারেন। তার মানে কি? তার মানে আগামী নির্বাচনে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী বানানোর জন্য এই সরকার কাজ করবে, এটাই তো নাকি না অন্য কিছু? বলেন, ক্লিয়ার করেন বক্তব্য। দ্বিতীয়ত হলো, এই সরকারের উপদেষ্টারা কোন নৈতিক বলে এই পার্টিকে শুভকামনা জানিয়েছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, কে কে দিয়েছে আপনারা প্রত্যেকে জানেন। এবং প্রধান উপদেষ্টা নিজে এই পার্টি গঠিত হওয়ার আগে বিদেশে গিয়ে তিনি এই পার্টির অগ্রিম শুভকামনা আন্তর্জাতিক মহলের কাছে জানিয়ে এসেছেন। তার মানে কি? তার মানে এই পার্টি সরকার ঘনিষ্ঠ পার্টি। এবং এই পার্টি যে কিভাবে সরকার ঘনিষ্ঠ তার আরেকটি প্রমাণ হলো যে দুইজন আপনার এনসিপির নেতা তারা মাগুরায় গিয়েছে হেলিকপ্টারে চড়ে। কার? আপনার না, আমারও না, পুলিশের হেলিকপ্টার। পুলিশকে আপনাকে নিবে, তাকে নিবে, আমাকে নিবে? আজকে বলি নিবে? নিবে না। তাদেরকে কেন নিচ্ছে? তারা যখন রাস্তা দিয়ে হাঁটে না, পুলিশ স্যালুট দেয়, দাঁড়িয়ে বসে থাকলে দাঁড়িয়ে যায়, এই হচ্ছে অবস্থা। সুতরাং এই সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে হলে অবশ্যই এই দুইজন ছাত্রনেতা এবং সরকারের বিভিন্ন সেক্টরে যে ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে, ডিসি অফিস, এসপি অফিস, হাসপাতাল, দপ্তরে, প্রত্যেকটা জায়গা থেকে ছাত্র প্রতিনিধি সরিয়ে দিতে হবে। কারণ কি? নাহিদ ইসলাম নিজেই বলেছে যে এখন আর বৈষম্য বিরোধী আর সমন্বয়ক এই পরিচয়ের আর এক্সিস্টেন্স নাই। সুতরাং যেহেতু নাই, সেহেতু তাদেরকে সরিয়ে দাও। তোমরা পার্টি গঠন করেছো, রাজনীতি করো। আমরা তো পার্টি গঠন করেছি সংগ্রাম করে। আমরা এখনো পর্যন্ত তো সরকারের ক্রিম খাচ্ছি না। যারা নির্বাচন নিয়ে তালবাহানা করছে, যারা বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন হবে না, এরা সরকারের ক্রিম ভোগ করছে। এরা মনে করছে সরকার যতদিন থাকবে আমাদের পার্টি গুছিয়ে নিতে পারবো, আমরা সরকারের সুবিধা ভোগ করতে পারবো। এই জন্য ইলেকশন লেন্দি করার জন্য হতে পারে, যদি, কিন্তু, তবে এই শব্দের মধ্যে তারা আবদ্ধ রয়েছে। আপনারা 15 দিনের মধ্যে যদি এই ছাত্র দুই উপদেষ্টা পদত্যাগ না করে তাহলে যমুনা ঘেরাও করবেন? যমুনা ঘেরাও তো করা দরকার আছে বলে আমি মনে করি। কারণ যখন উপদেষ্টারা আপনার তাদের নৈতিকতা হারাচ্ছে, তাদের নিরপেক্ষতা হারাচ্ছে এবং তারা আর একটি 1-11 সৃষ্টির পায়তারা করবে, আমরা যমুনা তো অবশ্যই ঘেরাও করতে পারি। বঙ্গভবন ঘেরাও হয়েছে না আপনার, তারপরে গণভবন ঘেরাও হয়েছে না। সুতরাং যমুনা কি? সরকার যদি সঠিক পথে না থাকে যমুনা তো বারবার ঘেরাও হবে। জনগণ তো বিপ্লবী চরিত্র রয়েছে। সুতরাং এই জনগণের সাথে তালবাহানা করলে হবে না। যমুনা ঘেরাওয়ের কথা আপনারা বলেছেন গতকাল। জি, আমরা বলেছি যমুনা ঘেরাও করা লাগলে অবশ্যই করতে হবে, না করার তো কোনো কারণ আছে বলে মনে করছি না। গণ অধিকার পরিষদ বলেছে শুরু থেকেই গণহত্যার বিচারে আপনারা সোচ্চার, কিন্তু সরকারের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। 48 ঘন্টার আলটিমেটাম তখন আপনারা দিয়েছিলেন, মধ্যে গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাওয়ের কথা 5 ফেব্রুয়ারিও বলা হয়েছিল। আজ 17 মার্চ 2025 সরকারের তরফ থেকে স্পষ্ট কি অবস্থান দেখেছেন আপনারা? সরকার দেখেন, আমাদের সেই বক্তব্যের পরে আমি লক্ষ্য করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা তারা বলেছিলেন যে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আসছে, আমরা আওয়ামী লীগকে বিলুপ্ত করবো, এই ধরনের বক্তব্য তারা দিয়েছিলেন। এরপরে আবার প্রধান উপদেষ্টা, আমি যতদূর তথ্য পেয়েছিলাম এবং আমার সাথে ওই সময় পুলিশের ঊর্ধ্বতন মহল থেকে যোগাযোগ করা হয়েছিল যে আপনারা আসলে কি করতে চাচ্ছেন। আমরা বলেছিলাম যে সরকার তার বক্তব্য স্পষ্ট করবে। আপনি নিশ্চয়ই সময়কার গণমাধ্যমের খবর দেখেন, বিশেষ করে আমি আসিফ মাহমুদের বক্তব্য আমি খেয়াল করেছিলাম। গণমাধ্যমে বলেছিলেন যে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত আসছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথা বলার পরে এখনো পর্যন্ত সিদ্ধান্ত যেটি এসেছে সেটি হলো, প্রধান উপদেষ্টা বলেছেন বিবিসির সাক্ষাৎকারে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না, নিবে কি নিবে না, সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। দেখেন, একটি গণহত্যার পরে, এ ধরনের অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ বা ওই গণহত্যাকারী ফ্যাসিস্ট পার্টি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ যে সিদ্ধান্ত নেয়, অন্যান্য রাজনৈতিক শক্তি এবং ওই অভ্যুত্থানের পরের যে সরকার থাকে সেই সরকার যে সিদ্ধান্ত নেয় সেটি সবাই মানতে বাধ্য থাকে। কিন্তু এই সরকার আওয়ামী লীগের ব্যাপারে লুতুপুতু খেলতেছে। আমাদের স্পষ্ট কথা সেটি হলো, যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের গণহত্যার বিচার হচ্ছে, আওয়ামী লীগের একজন ব্যক্তিও কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগের দামি মামি ওই স্বামী এমপিদের পাশে বসিয়ে বিভিন্নভাবে তারা প্রোগ্রাম করতেছে এবং আওয়ামী লীগের দামি মামি স্বামী এমপিদের তারা জামিন দিয়েছে। দেখেন, আমি স্পষ্টভাবে বলি, অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টা তারা মিলে সাবের এবং মান্নানের জামিন দিয়েছে। একদিকে তোমরা অপারেশন ডেভিল হ্যান্ড ঘোষণা করতেছো, অন্যদিকে তোমরা আওয়ামী লীগের এই যে দামি এমপিদেরকে, দুর্নীতিবাজ এমপি, শেখ হাসিনার রাজনৈতিক সহকারী যারা ছিল তাদেরকে তোমরা জামিন দিয়ে দিতেছো। আমি মনে করি যে এই সরকার আওয়ামী লীগের টোটালি পুনর্বাসন করতেছে। সচিবালয় বলেন, পুলিশ বলেন, পুলিশে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা বললেন যে পুলিশের 80% আওয়ামী লীগের, ছাত্রলীগের। তো এই পুলিশ বহাল রেখে আপনারা কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন? যারা যে সকল পুলিশ, বিজিবি, র্যাব কর্মকর্তা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছিল তাদের কয়জনকে তোমরা ধরেছো? তাদেরকে ধরো নাই তো। উবায়দুল কাদের বাংলাদেশে 3.5 মাস বসে থাকলো, তখন তোমরা কেন অপারেশন ডেভিল হ্যান্ড ঘোষণা করলা না? তোমরা গণহত্যার বিচার করবা, আগে তো উবায়দুল কাদেরকে ধরতা। শেখ হাসিনা নাই, ওই সময় হেলিকপ্টারে পালিয়ে গেল। এরকম বহু কাদের বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সরকারের ছত্রছায়ায়। সেনা হেফাজতে 626 জন আশ্রয় নিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত কেন সেই তালিকা প্রকাশ করছে না? এই কাজগুলো তারা না করে তারা উল্টো বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে
পারবে কি পারবে না, এটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। আওয়ামী লীগ দল তো ভ্যানিশ হয়ে গেছে। এদেশের জনগণ 5 আগস্ট রায় দিয়ে দিয়েছে, বাংলার মাটিতে আওয়ামী লীগ আর একটিবারের জন্য গণহত্যা চালাতে পারবে না। সুতরাং আওয়ামী লীগের প্রশ্নে আমাদের স্পষ্ট অবস্থান হলো, আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। শেখ মুজিবের নেতৃত্বে 71-এর পরে একবার গণহত্যা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে 24-এ গণহত্যা হয়েছে। আমরা তৃতীয়বার এই ব্যানারে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সংগঠিত হয়ে কোনো গণহত্যা পরিচালনার সুযোগ দিব না। আপনার কাছে আবার আসবো এম এ আজিজ। আওয়ামী লীগের প্রশ্ন যেহেতু আসলো, দ্য ডিপ্লোম্যাটকে নাহিদ হাসান একটি কথা বলেছেন আওয়ামী লীগ প্রসঙ্গে, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তারা চায় না, স্পষ্টভাবে বলেছেন। রাশেদ খান বললেন যে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের মনে হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে কিছুটা সহনশীল বা পুনর্বাসন করতে চাচ্ছে। তো আপনার কি মনে হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কোন দিকে? আমি এই যে ছাত্ররা আগে বৈষম্য ছিল, এখন জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু বরাবরই বলছে যে এই সরকার তাদের নিবন্ধন বাতিল করতে হবে, অর্থাৎ এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এটা কিন্তু অনেক দাবি মানে, এটা কিন্তু মানে না। আর আমার বক্তব্য হলো, একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দল তো, আপনার কোনো রাজনৈতিক দলকে, যেমন জামাতকে নিষিদ্ধ করার কথা বলেছিল 14 দল, তার খেসারত কিন্তু তারা দিচ্ছে। তো রাজনৈতিক দল গণতন্ত্র বিশ্বাস করলে কোনো রাজনৈতিক দল কোনো দলকে নিষিদ্ধ করতে চাইতে পারে না। তবে যেহেতু ফ্যাসিস্ট পার্টি, ফ্যাসিস্ট সরকার এটা দেশ থেকে পলায়ন করেছে, সেখানে তো যে সরকার আছে, সরকার তো অনেক কিছু করতেছে, সংস্কার করতেছে, সব কিছু করতেছে। তারা তো এখানে যেমন জামাতকে ফ্যাসিস্ট সরকার এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছিল, এখানে আদালত আছে, সরকার আছে, তারা তো এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে, অনেক কিছুই ব্যবস্থা নিচ্ছে। এটা নেয় না কেন? সরকারের দায়িত্ব, সরকার এটা নিয়ে খেলা করতেছে, সরকার এটা পরিষ্কার করছে না। তো সরকার 11 তরে এটা নিয়ে বার্গেনিং করতে থাকবে। এবং ছাত্রদেরকে বিশেষ করে আমি বলবো যে জাতীয় নাগরিক পার্টি এই দাবি তুলে, স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে, আবার গণপরিষদ, আবার সংবিধান বাতিল, এগুলো দাবিগুলো পরে তুলে জাস্ট নির্বাচনকে ক্লাউডেড করা, নির্বাচন যাতে সহজে না হয়, এবং তাদের ঘাড়ে, ছাত্রদের ঘাড়ে রাখছে। এবং ছাত্ররা ইতিমধ্যে আপনি খেয়াল করে দেখেন যে চেষ্টা হচ্ছে যে ছাত্রদের রাজনৈতিক দলটাকে শক্তিশালী করা। আসলে কিন্তু এই দলটা ছোট হচ্ছে। দেখেন, একটি দল ভেঙে আর একটি দল হয়ে গেছে, এবং আমার জানা মতে আরও 2-3টি দল হবে এই দল থেকে, এই ছাত্রদের দলই। অর্থাৎ এই দেশের ছাত্র সমাজকে কিন্তু ধ্বংস করে দেওয়া হলো। ছাত্র সারা 52 সাল থেকে এ পর্যন্ত ছাত্ররা সব আন্দোলনে অগ্রভাগে ছিল, কিন্তু কোনো ছাত্র নিয়ে কোনো অভিযোগ ছিল না। এবারে কিন্তু নানাভাবে অভিযুক্ত হচ্ছে। আজকেও 2 জন আপনার এই জাতীয় নাগরিক পার্টির 2 জন চিটাগাঙে আপনার চাঁদাবাজির জন্য গ্রেপ্তার হয়েছে, আজকেও হয়েছে। সুতরাং এই ছাত্ররা যে বলতেছে, আমার তো ধারণা যে নির্বাচন যত আগাইতে থাকবে তত এই জাতীয় নাগরিক পার্টি কিন্তু ছোট হতে থাকবে, এবং শেষ পর্যন্ত আপনি দেখবেন আমি দামি নির্বাচন 18 সালের আমি যে নির্বাচন করলো, ওই সময় যে বড় বড় নেতাদের যে 3টা আপনার কিংস পার্টি করেছিল শেখ হাসিনা, তাদের একটি লোকের জামানত থাকে নাই, এবং ছাত্ররা কিন্তু ওই জায়গায় চলে গেছে। এদের দিয়ে দেশ করতেও পারবেন না। আর দ্বিতীয়ত, বিজ্ঞানের যুগে এই যে আপনার স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্ররা যে রাজনীতি, সরকার চালানো ব্যস্ত, পড়াশোনায় নেই, এই বিজ্ঞানের যুগে এই জেনারেশন গ্যাপ কী দিয়ে দূর করবেন? হ্যাঁ, সবাই তো তাদেরকে ব্যবহার করতেছে, আমি বলবো ব্যবহার করতেছে। 7 বছর 7টা ব্যাচ, আপনার যদি 9-10 থেকে ধরেন, 10, আমি তো দেখছি এই সমাবেশ যেটা হলো আপনার এই জাতীয় নাগরিক পার্টি করার সময়, আমি তো ওখানে শিশু দেখেছি, অর্থাৎ 18 বছরের নিচের বাচ্চারাও দেখেছি। তো এরা কি করতেছে আমি তো বুঝতেছি না। যে দেশে ছাত্ররা যদি দেশ গড়ার কারিগর হতে চায়, তাহলে সেক্ষেত্রে প্রতিবন্ধকতা কি? না, প্রতিবন্ধকতা কিছু না। 18 বছর বয়স হলে যে কেউ ইলেকশন করতে পারে, ভোট পাইলে হবে, তার তো একটা পদ্ধতি আছে। কিন্তু ছাত্ররা অ্যাজ এ কমিউনিটি আপনি সব রাজনীতিতে ঢুকাই দিলেন, স্কুলের বাচ্চা সহ সব ঢুকাই দিলেন। পড়াশোনাটা, দেশ তো আগামী 4র্থ শিল্প বিপ্লবে, যেখানে অটোমেশনের যুগ, দেশটা চলবে কিভাবে? এই ছাত্ররাই তো দেশ চালাবে। আগে বিজ্ঞান, আপনি দেখেন বাংলাদেশে 2টে গার্মেন্ট ইন্ডাস্ট্রি রোবটে চলে, এখন রোবট অপারেশন করবে। তার এই মানে উচ্চ প্রযুক্তির পেছনের লোক দরকার, শিক্ষা। আমাদের এই শিক্ষা ব্যবস্থা তো আপনি দেখবেন 1.5 কোটি লোক বাইরে থাকে, সব বাংলাদেশের লোক সব ওই ঝাড়ু নিয়ে থাকে। আর অন্যান্য দেশে এই নেপাল দেখেন, ভিয়েতনাম দেখেন, শ্রীলঙ্কা দেখেন, তারা মায়ানমারের লোকও পর্যন্ত অটোমেশন চালাচ্ছে। সুতরাং আমাদের শিক্ষাটাকে তো
কোনোভাবেই অ্যাটেনশনে দেওয়া হচ্ছে না। এই দক্ষিণ এশিয়া না, এশিয়ার মধ্যে সবচাইতে কম বেতন শিক্ষকদের এবং সবচাইতে কম বাজেট আপনার শিক্ষা খাতে। শিক্ষার দিকে নজর নাই। সরকার চালালে, শিক্ষা না থাকলে এই চতুর্থ শিল্প বিপ্লব কি করবেন আপনি? সরকার যত মানে সেই আইনস্টাইন লয়ে আসেন, চার্চিল নিয়ে বসায় দেন, রুমেল বসায় দেন, তার তো কাজ হবে না। যদি আপনার জনগণ যদি না থাকে, বিজ্ঞানের যুগের উপযোগী শিক্ষিত জনগণ না থাকে, দেশটাকে ধরে রাখবেন কোথায়? আপনার কাছে আবার ফিরবো এমএ আজিজ। মোহাম্মদ রাশেদ খান, কিছুক্ষণ আগে শুরুতেই বলছিলেন এমএ আজিজ যে রাজনৈতিক দলগুলোকে এমসিকিউ এর প্রশ্ন ধরিয়ে দেওয়া হয়েছে উত্তর দেওয়ার জন্য। আপনারাও একটি রাজনৈতিক দল, এমসিকিউ এর প্রশ্নের উত্তর দিয়েছিলেন কিনা? প্রশ্ন কেমন ছিল একটু বলবেন? না, এখনো পর্যন্ত আমরা আসলে এই প্রশ্নের উত্তর দিইনি, আমরা দ্বিধান্বিত। দেখেন, যে কমিশনগুলো গঠিত হয়েছে এবং পরবর্তীতে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন। তো আমার কথা হলো যে এই কমিশনগুলো গঠনের ক্ষেত্রে কি ঐক্যমত ছিল? এই কমিশনে যারা আসলো তাদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো রিজার্ভেশন আছে কি নাই সেটি কি জানা প্রধান উপদেষ্টার দায়িত্ব ছিল না? এখন আপনি বলতেছেন এই কমিশন যা তৈরি করেছে তোমরা এমসিকিউর মাধ্যমে উত্তর দাও। আমি কি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি? কমিশন যখন করলেন তখন এমসিকিউ নিতেন, অমুক অমুকের নাম দিতেছি, এই নামগুলো তোমার কার কার পছন্দ। করেন নাই তো কিসের ঐক্যমত হবে? আপনারা নিজেরা আগে নিজেদের সংস্কার করেন, নিজেরা নিজেদেরকে বিরাট বাহাদুর মনে করেন, ভাবেন যে আপনাদের বিশাল যোগ্যতা। আপনাদের একমাত্র যোগ্যতা কি জানেন? শুধু কথা বলার যোগ্যতা। কথাটাই শিখেছেন, কাজটা শিখেন নাই। 7 মাসে কি কাজ করেছেন? জবাবদিহিতা করেন। এখনো পর্যন্ত সচিবালয়ে আওয়ামী লীগ কি করে, পুলিশে আওয়ামী লীগ কি করে, র্যাবে আওয়ামী লীগ কি করে। আপনাদের প্রথম কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এটি 1 নম্বর সংস্কার। গণহত্যার বিচার করা, এটি 1 নম্বর সংস্কার। কি করলেন? রাষ্ট্র সংস্কারও হইল না, গণহত্যার বিচারই হইল না। শেষমেশ কি বলবেন? সাইরে দেমা কাইন্দে বাসি, নির্বাচনটা দিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করবেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতন। এই যে উপদেষ্টা পরিষদে আছে তাদেরকে আমরা চিনি না, তারা কারা? 15 বছরে তারা কি বিপ্লব করেছে? আমরা লড়াই করেছি, মার খেয়েছি, জেলে গিয়েছি, আমাদের হাত পা বেঁধে, চোখ বেঁধে, গলার মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করেছে রিমান্ডে, এই যে ডিএমপিতে। তখন আমরা এত নির্যাতনের শিকার হয়েছি। আমরা তো হাসিনা নির্বাচনে নিতে চাইতে 24 সালে আমাদের নিতে চাইছি, আমরা যাইনি। তো আমার মনে হয় এই উপদেষ্টাদের যদি কখনো হাসিনা ডাকতো যে আসেন বা চা খান, দেখবেন যে এরা অনেকে হাসিনার দশর হয়ে যাইতো। আছে তো অলরেডি। আলিমা মজুমদার কি ছিল? মুজিববাদী সৈনিক। এই যে বসির আহমেদ দামি এমপির ভাই, ফারুকি কে? মুজিববাদী সৈনিক। এদেরকে ঢুকাইছে না? এবং এই যে উপদেষ্টাদের মধ্যে দেখবেন যারা আছে এরা সবসময় কেউ কেউ ব্যালেন্স করে কথা বলতো। কখনো আওয়ামী লীগের দিকে 50%, বিএনপির দিকে 50%, আওয়ামী লীগের বিরুদ্ধে 50%, বিএনপির বিরুদ্ধে 50%। তার তো ব্যালেন্সড করা সরকার। এই সরকার একটা ব্যালেন্সড সরকার। কার কখনো মানে এই সরকার আসলে বিপ্লবের পরে বিপ্লবী হইতে হয়, এই বিপ্লবী চরিত্র আসলে তাদের মধ্যে আমরা দেখতেছি না। ভাই খুব ভালো কথা বলেছে যে ছাত্রদেরকে সব স্কুল কলেজের ছাত্রদের সব রাজনীতিতে ঢুকাই দিলেন। তা আমার কথা হলো গবেষক কে হবে, ডাক্তার কে হবে, সাংবাদিক কে হবে, বিজ্ঞানী কে হবে? তাহলে আপনার আমার দেশের চিকিৎসা ব্যবস্থা কি হবে? আমার দেশের শিক্ষক কে হবে? সব তো এখন এমন একটা নেশা পাইছে যে রাজনীতি মনে হয় বিশাল একটি পেশা। হ্যাঁ, অমুক ভাইয়ের পিছনে দৌড়াইতে হবে, অমুক ভাই তো স্টার হয়ে গেছে, টিভিতে সারাদিন দেখাইতেছে। ভালো ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন এখন আর কেউ দেখতেছে না। এমনভাবে জাতিকে রাষ্ট্র সংস্কার এমনভাবেই করতেছেন, এখন আর কেউ ভালো লেখক হইতে চাচ্ছে না, ভালো সাংবাদিক হইতে চাচ্ছে না, সবাই রাজনীতিবিদ হইতে চাচ্ছে। একটা সময় আমরা দেখেছি যে সবাই পুলিশ হইতে চাইতো। ওই বুয়েটে পড়েছে সে পুলিশ হবে, মানে মেডিকেল, ঢাকা মেডিকেলে পড়েছে সে পুলিশ হবে। তা এখন যে অবস্থা হয়েছে এবং এমনভাবে মহল সৃষ্টি করা হয়েছে যে সবাই এখন ছাত্রনেতা হইতে চায়। কারণ কি? ছাত্রনেতা হইলেই, সমন্বয় পরিচয় থাকলেই ডিসিরে ওঠানো যায়, নামানো যায়, এসপিরে যা বলা যায় তাই শোনে। তো এই অবস্থার মাধ্যমে তো রাষ্ট্র সংস্কার হয় না। প্রধান উপদেষ্টাকে বলতে হবে, সেটি হলো যে ছাত্ররা, বাবারা, তোমরা যারা আন্দোলন সংগ্রাম করেছিল এখন সবাই পড়ার টেবিলে ফিরে যাও। এই ছাত্রদেরকে যদি ঘরে ফেরাতে না পারেন, আমি চ্যালেঞ্জ করে আজকের এই আপনার টকশোতে বলছি, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে ভাই যেটি বললো, ছাত্ররা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে চাঁদাবাজি করে। হোয়াট ইজ দিস? যাদেরকে 2 দিন আগে আমরা শ্রদ্ধা জানিয়েছি, স্যালুট দিয়েছি, তাদের বিরুদ্ধে এখন নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তাদের বিরুদ্ধে এখন চাঁদাবাজির অভিযোগ। এই অভিযোগ তো আমরা শুনতে চাইনি। আমরা তো 2018 সাল থেকে সক্রিয়ভাবে রাজনীতি করি। কি অন্তর্বর্তী সরকারের আরো কঠোর হওয়ার জায়গা ছিল, হয়নি বলে এমনটা হচ্ছে মনে করছেন? অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কঠোর হওয়ার জায়গা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে করে আমার তো পলিটিক্যাল পার্টি নাই, ছাত্ররা আমার ভরসা, ছাত্ররা যদি মব জাস্টিস না করে তাহলে যে কোনো সময় এসে যে কেউ আমাকে ফেলিয়ে দিতে পারে। এই মব জাস্টিস করার জন্যই মূলত ছাত্রদেরকে তারা মাঠে রেখে দিয়েছে। আমরা মব জাস্টিস ধানমন্ডি 32-এ দেখি নাই? ওই সময় দেখেন, এখন সব বলতেছে ওটা ভুল হয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা পোস্ট দিয়েছে, উল্লাস করেন, দায়িত্বশীল জায়গা থেকে কথা বলা যায়। সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাড়ি ঘরে ভাঙচুর শুরু হয়ে গেছে। আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমরা প্রতিবাদ জানালাম যে এগুলো করা যাবে না। এগুলো যখন আপনারা করা শুরু করবেন না, এই আগুন কিন্তু যমুনা এসে
তো আবার দাও দাও করে জ্বলবে। আমরা বলেছিলাম তো, শুরু হয়েছে তো তাই। পরবর্তীতে বলা হলো শাহবাগে প্রতিবাদ করা যাবে না, অমুক জায়গায় প্রতিবাদ করা যাবে না। ভাই, যখন এই যে সেনাবাহিনী দাঁড়িয়েছিল ধানমন্ডি 32-এ, সেনাবাহিনীকে কেন তোমরা ইউজ করো নাই? সেনাবাহিনী কি এইভাবে মানে দাঁড়িয়ে থাকা লোক? সেনাবাহিনী চাইলে তো ওই ছত্রভঙ্গ 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারতো। তাহলে প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার কেন সেনাবাহিনীকে আপনার ওইখানে কাজে লাগালো না? ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন দাঁড়াই রাখার জন্য। বাজে কথা অনেক এসে যায়, বাজে কথা বলতে চায় না। শুধু আমি যে কথাগুলো বলবো, দেখেন এমসিকিউ পরীক্ষা যেটি নিয়ে আপনি ভাই বলেছেন, এমসিকিউ পরীক্ষা যে প্রশ্ন করলেন, না আমার মনে হয় রাষ্ট্র সংস্কার এমসিকিউ দিয়ে হয় না। রাষ্ট্র সংস্কার হলো গোল টেবিল আলোচনা। আমাদের সংবিধান ছিল, ঠিক আছে, আমি ধরে নিলাম যে ওইখানে 20% খারাপ, 80% ভালো। ওই ভালোকে আমরা বাস্তবায়ন করতে পেরেছি? পাঠ্যপুস্তক দিয়ে ভাই রাষ্ট্র সংস্কার হয় না। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে ঐক্যমত দরকার। আমার স্পষ্ট কথা, এই যে কমিশনে যারা এসেছে এদের ব্যাপারে কি ঐক্যমত ছিল? এদের ব্যাপারে যেহেতু ঐক্যমত নাই, সুতরাং এমসিকিউর ব্যাপারে কোনো ঐক্যমত হবে না, এটি আমাদের স্পষ্ট কথা। আবার ফিরবো মোহাম্মদ রাশেদ খান এমএ আজিজ। সংস্কার প্রশ্নে যেহেতু আসলো, বিএনপি চায় যতটুকু নয় ততটুকু সংস্কার করে নির্বাচন, জামায়াত চায় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন, এনসিপির সংস্কার শেষে তারপরে নির্বাচন চায়। এই যে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত, ঈদের পর তো নির্বাচন কেন্দ্রিক সম্মেলন কিংবা গোছগাছ শুরু হবে রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে এই মত দ্বিমতের কারণে কি রাজনৈতিক কোনো সংঘাত তৈরি হবে কিনা? এই যে সংস্কার নিয়ে যে খেলা হচ্ছে, হ্যাঁ, কানামাছি খেলা হচ্ছে, সংস্কার অল্প, সংস্কার মেয়ে দিয়া, আমার মনে হয় ঈদের পরে সব দল কিন্তু আন্দোলনে যাবে এবং এটা ক্লিয়ার হয়ে যাবে কে আসলে সরকারি ইলেকশন চায়, কে সংস্কারের নাম দিয়ে তারা সরকারে থাকতে চায়। ছাত্রদের কিন্তু যাই বলেন না কেন, এই সরকারের অনুকম্পা পায় বলে ছাত্রদের কিন্তু আর সেই শক্তি নাই। তারা কিন্তু ভেঙে দেখবেন এই ঈদের ভিতরে আরো 2-3টে দল হবে, তারা ভাঙতে থাকবে। এবং আপনি জেনে রাখেন, এখন যে এই যে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু জেলায় থানায় কমিটি করার কোনো লোক পাচ্ছে না, এখন লোক পাচ্ছে না। আমার থানায় আপনার ছাত্র শিবিরের লোক দিয়ে এই পার্টি বানাইছে, ছাত্র শিবিরের লোক দিয়ে, লোক পায় না। পাবে কেন? কারণ এখন যেভাবে বিতর্কিত, এখন তো এখান থেকে সবাই ছুটতে চাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে দেখেন, দেশে যাই বলেন, হ্যাঁ, রাজনীতি আর সংস্কার যদি বলেন, আপনার ধরেন এই যে আমি উনি আছে, আমি আছে, আমরা যারা শুধু সংস্কার প্রশ্ন নয়, স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে, গণপরিষদ নির্বাচন, বিভিন্ন বিষয়ে আমি যদি বলি না, ঠিক আছে, জাতীয় নির্বাচন, লোকাল গভর্নমেন্ট যদি নির্বাচন চান, লোকাল গভর্নমেন্ট নির্বাচন প্রতীকে হবে না, তাহলে আওয়ামী লীগ আবার ব্যান করতে চান কেন? কথা দুইটা। কারণ লোকাল গভর্নমেন্টে এইভাবে থাকলে তো আপনার আওয়ামী লীগ প্রতীকবিহীন আওয়ামী লীগের সমর্থক ইলেকশন করতে পারবে। তা আপনি তো আগে ডিসিশন দেবেন তো। এই যে তারপরে গণপরিষদ চাচ্ছেন, গণপরিষদ কেন চাচ্ছেন? কারণ নূতন সংবিধান পাশ করতে হবে। নূতন সংবিধান, যে সংবিধান আছে যত, এর 90% খারাপ, আপনি সংস্কার করেন না, তাহলে 71 সাল থেকে দেশটাকে নাই, মানে 5ই আগস্ট পর্যন্ত, 24 আগস্ট পর্যন্ত বাকিটি দেশ নাই। এখনো তো মুক্তিযোদ্ধারা, এখনো 3-4 কোটি মানুষ সমর্থক বেঁচে আছে। আপনি আর দেশ নাই করে দিবেন, বাটন টিপে নাই, অতীত নাই। গণপরিষদ চাচ্ছেন, আবার ব্যাখ্যা দিচ্ছেন না, একটা নির্বাচন হলে গণপরিষদই শেষ পর্যন্ত সংসদ হবে। এই গোজামিলের এই অন্তর্বর্তীকালীন সরকার এত গোজামিল দিতে, তাহলে বিপ্লবী সরকার করতেন। এই এই রাষ্ট্রপতির কাছে ওত নিতে গেছেন কেন? এই রাষ্ট্রপতির কাছে ওতের দিন দেয়, সেদিন তো আমি উপস্থিত ছিলাম। সংবিধান সমুন্নত রাখার জন্য আপনি ওত নিয়েছেন, সেই সংবিধানে হাত দেন কি করে? তার মানে আপনার ওত ভঙ্গ হয়েছে, আপনার তো সরকারে নাই, এই নৈতিকতা আপনার থাকবে না। হ্যাঁ, ভারতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার দায় নিয়ে আপনার যোগাযোগ মন্ত্রী রিজাইন করছে। জাতীয় পার্টির সময়, এরশাদের সময় আমাদের মন্ত্রীকে প্রশ্ন করছিল সাংবাদিকরা ওইটায়, যে ভারতে রিজাইন করছিল, আপনি কি রিজাইন করবেন? আমি কি ট্রেন চালাইছি? হ্যাঁ, ব্যাপারটা তো বাংলাদেশের তো এই কালচার। তো সুতরাং আমার কথা হচ্ছে যে ন্যূনতম সংস্কার করে, যেহেতু সরকারটা চালাতে পারছে না, সব জায়গায় প্রবলেম। আপনি দেখেন বাস্তবতার মুখে যাই বলেন না কেন, IMF এর লোন আওয়ামী লীগ সরকারের সময় নিয়েছিল, তার 3য় কিস্তি বন্ধ হয়ে গেছে। IMF বন্ধ করে কি কারণে? কারণ হচ্ছে যে দেশ রিপে করতে পারবে না, লোন শোধ করতে পারবে না। IMF এর ধারণা এইটা হয়েছে। সুতরাং অর্থনীতি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, বাজার ব্যবস্থা কোথাও ঠিক হচ্ছে না, দেশটা তো চলছে না।
দেশটা তো সঠিকভাবে চলছে না, সুতরাং ন্যূনতম সরকারি ইলেকশন দিয়ে বিদায় নিয়ে নিতে হয়। জি, নির্বাচনের তোড়জোড় যেহেতু ঈদের পরেই শুরু হবে বলে মনে হচ্ছে, মোহাম্মদ রাশেদ খান আপনার কাছে একটু ছোট করে জানতে চাচ্ছি, তিনটি বিষয় বলবো: আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর প্রতি সহিংসতা, মব জাস্টিস। এই ইস্যুগুলো কি নির্বাচনের মাঠে প্রভাব ফেলবে কিনা রাজনৈতিক দলগুলোর উপর এবং অন্তর্বর্তী সরকারের উপর? ছোট করে জানতে চাচ্ছি। আইন শৃঙ্খলা, নারীর প্রতি সহিংসতা আর একটা মব মব জাস্টিস। জাস্টিস, মব। আচ্ছা, আমি বলবো, আমি সময়ের মধ্যে শেষ করব। দেখেন, একটু ছোট করে বলবেন, আমরা শেষের দিকে অবশ্যই চলে আমরা এসেছি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে চাই গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনী রোডম্যাপ। দেখেন, আনলিমিটেড কোনো কিছু ভালো না, এবং একটি পরিকল্পনা থাকলে রাষ্ট্র কিভাবে চালাতে হয় সবাই একটি ধারণা পায়। কিন্তু এই সরকারের পরিকল্পনা আমরা আসলে এখনো পর্যন্ত কেউ পাইনি। মানে রাজনৈতিক দলগুলোকে তারা আসলে কিচ্ছু মনে করছে না। এই সরকারে কারা রয়েছে ভাই ইতিমধ্যে ক্লিয়ার করেছে যে এনজিও ব্যক্তিত্ব এবং বৃদ্ধ আমলা। দেখেন, বৃদ্ধ আমলা মানে কি? সে আসলে আর সার্ভিস দিতে পারবে না, এই কারণে সে কিন্তু অবসরে গিয়েছে। অবসর থেকে ধরে ধরে আইনে আপনি উপদেষ্টা বানিয়েছেন, তাদের মাধ্যমে কি রাষ্ট্র সংস্কার হয়? বয়স হয়ে যাওয়ার সাথে সাথে যাদের খেলার কথা এখন নাতিপতিদের সাথে, তারা এখন রাষ্ট্র নিয়ে খেলতেছে। কি খেলতেছে? গণহত্যার বিচার করতে পারতেছে না। এই যে মব জাস্টিস, কি খেলতেছে? মব জাস্টিস বন্ধ করতে পারতেছে না। নারীর প্রতি সহিংসতা তো আমার মনে হয় এদানিংকালে সরকার আমলে আরও বেশি বাড়তেছে। গণমাধ্যমে যা দেখতেছি, একজন শিশু, আমার আসলে অবিশ্বাস্য লাগে যে দুই ভাই মিলে বাবা মায়ের সহযোগিতায় মাগুরায় ধর্ষণের ঘটনা ঘটেছে, 8 বছরের শিশু। আসলে এটি আমার কাছে সন্দেহ লাগতেছে যে এইখানে অপরাধী কয়জন। দেখেন, ওই ভিকটিম পরিবারের বক্তব্য কিন্তু এক এক সময় এক একটি এসেছে। আমার মনে হয় যে ঠিক আছে, ঘটনা ঘটছে, যে অপরাধী আপনি তার বিচার করেন, কিন্তু এই পুরো পরিবারের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, আওয়ামী লীগের যারা ছিল অপরাধী গ্রেপ্তার করেন, কিন্তু ওই যে মনে করেন যে একজন ডামি এমপি, তার শিশু সন্তান রয়েছে, আপনি ওই সন্তানকে তো আপনি আঘাত করতে পারেন না, ওই বাড়িতে আপনি জ্বালিয়ে দিতে পারেন না। ওই বাড়ি যদি আপনার রিকভার করা লাগে সরকার করবে, ওই সম্পদ যদি বাজেয়াপ্ত করা লাগে সরকার করবে, যদি ওই সম্পদ সরকারের কোষাগারে নেওয়া লাগে সরকার নেবে। মব জাস্টিস করে তো আপনি এগুলো করতে পারেন না। আমরা শুরুতেই বলেছি সরকারকে যে আপনারা যেটি করবেন সেটি হলো আপনারা আন্দোলনটা আপাতত বন্ধ রাখবেন। সরকার এক সময় মানে আমেরিকা ইউরোপের মতন প্রধান উপদেষ্টা সেরকম হওয়ার চেষ্টা করেছিল। শুরুতে তারা কি করলো যে আমার যমুনার সামনে যারা খুশি তারা আন্দোলন করো, মানে ওই যে আপনার আমেরিকায় যেভাবে প্রেসিডেন্ট হাউসের সামনে হয়, তো আমরা আমাদেরকে ওই দিন জাতীয় সংলাপে ডাকা হলো। আমরা বললাম যে এইভাবে পুলিশের যারা চাকরিচ্যুত কর্মকর্তারা আন্দোলন করছে যমুনার সামনে, 2 দিন পরে তো সারা বাংলাদেশে সবাই আন্দোলন করতে আসবে, রাষ্ট্র কিভাবে চালাবেন? এগুলো যমুনার সামনে না। শেষের দিকে চলে এসেছে, সুষ্ঠু আমি নির্বাচনের শেষ করে জন্য আইন দিচ্ছি, শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিটা আমি দরকার ওইখানে কতটা? যাচ্ছি। তো আমরা ওইটি বন্ধ করতে বললাম, যাই হোক পরে বন্ধ করেছে। দেখেন, আইন শৃঙ্খলা কিন্তু খুব খারাপ। এই যে উপদেষ্টারা, তাদেরকে গ্রামে যেতে হবে, পাড়ায় যেতে হবে, মহল্লা যেতে হবে, এই ঢাকা শহরের বস্তিতে ঘুরতে হবে, রাস্তায় ঘুরতে হবে। এসি রুমের মধ্যে বসে তো রাষ্ট্র সংস্কার হয় না। এই সরকারের উপরে মানুষ খুশি? মানুষ গণপরিষদ চায়, সংবিধান বাতিল চায়, নাকি স্থানীয় নির্বাচন চায়? কোনটা চায়? এই উপদেষ্টাদেরকে তো মাঠে যাওয়া দরকার। তারা কি মাঠে যাচ্ছে? চাঁদাবাজি, লুটপাট, গ্রামগঞ্জে মারামারি, হানাহানি, এগুলো কিন্তু চলতেছে। আওয়ামী লীগের আমলে তাও তো আওয়ামী লীগ স্বৈরশাসক থাকলে ওই পুলিশকে তাদের মানে রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্যবহার করেছে। পুলিশ তো ওই সময় তাও ফাংশন করেছে, এখন তো ফাংশন করতেছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা কাকে বসিয়েছেন? সে তো স্বরাষ্ট্র সহ বোঝে না, এরকম ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন। এইভাবে রাষ্ট্র সংস্কার হয় না। দেখেন, রাষ্ট্র সংস্কার করতে হলে অবশ্যই পুলিশের উপরে, অন্যান্য বাহিনীর উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে সরকারের কর্তৃত্ব থাকতে হবে। এগুলো কি আছে? আমার তো মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। বলা হবে যে নির্বাচন দেওয়ার মতন পরিবেশ না, এই কথা বলার জন্য এগুলো করা হচ্ছে কিনা সেটি নিয়ে সন্দেহ লাগছে। সেনাবাহিনী যখন বন্দুকের তাক ছাত্র জনতার ওই দিক থেকে যখন আওয়ামী ফ্যাসিস্টদের দিকে তাক করলো, তখন কিন্তু আওয়ামী লীগের মতন এরকম শক্তিশালী একটি দলের পতন হয়েছে। তো এখন তারপরে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কি করতেছেন? আমার মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে প্রপারলি ব্যবহার করতেছে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে, তাহলে কালকে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়া সম্ভব। আমরা আরো কথা বলতে পারতাম, কিন্তু একদমই শেষের দিকে চলে এসেছি। আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।